চ্যাপ্টার 4B চ্যাপ্টার শুরু করার আগে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কয়টা লেকচার লাগবে? আসো দেখি একটু স্লাইড হিসাব করা যাক কয়টা লেকচার লাগবে। 4B করতে আমরা টোটাল 4B এর মধ্যে টোটাল স্লাইড করব 82টা, 82টা স্লাইড করব। এখন 82টা স্লাইড করতে কয়দিন লাগবে? তো একদিনে কয়টা স্লাইড করবা? একদিনে 82টা যদি হয়, একদিনে তুমি যদি 16টা স্লাইড করতে পারো, 16টা যদি করতে পারো, 16টা করা কিন্তু অনেক টাফ। 16টা যদি করতে পারো 5-16-80, হ্যাঁ 5-16-80 কয়টা লেকচার লাগে? 5টা লেকচার লাগে। আমরা সেখানে ধরে রাখছি 6টা লেকচার শেষ করব। মানে ধরো দিনে 15টা করে স্লাইড করতে হবে। একদিনে 15টা স্লাইড করলে 6টা লেকচারে কমপ্লিট হয়ে যাবে। তো ধরে রাখো আর 6টা লেকচার লাগবে মোটামুটি। এখন বলি সেকেন্ড চ্যাপ্টারে আছে কি? সেকেন্ড চ্যাপ্টারে মেইনলি টপিক হচ্ছে দুটা। একটা হচ্ছে বৃত্তের স্পর্শক, আর একটা হলো বৃত্তের জ্যা। স্পর্শক নিয়ে প্রথমে অনেক আলোচনা আছে, তারপরে বৃত্তের জ্যা নিয়ে আলোচনা আছে। মেইনলি টপিক দুটা, এগুলোর মধ্যে অনেক সাব টপিক আছে। তো প্রথমেই আমি চ্যাপ্টারের কনসেপ্টে যাচ্ছি না, কনসেপ্টে আমরা একটু পরে যাচ্ছি। চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটু চ্যাপ্টারের মধ্যে যে চিত্রগুলা লাগবে সেই চিত্রগুলা সম্পর্কে আমি তোমাকে একটু আইডিয়া দিব আগে। মানে পুরা চ্যাপ্টারে যে চিত্রগুলা লাগবে ওটা আগে একটু দেখো। দেখো দেখো এটা তোমার একটা বৃত্ত, কেন্দ্র এটা। এই বৃত্তের বাহিরে কোনো যদি একটা বিন্দু থাকে, ধরো সাপোজ এইখানে একটা বিন্দু আছে, বৃত্তের বহিস্থ বিন্দু। বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকা যায় সর্বোচ্চ দুটা। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকা যায় দুটা। কেমন করে দেখো একটু। ধরো এখান থেকে এই যে এইটা একটা বৃত্তের স্পর্শক, এবং দেখো তো আরেকটা এইদিকে হবে কিনা, এটা একটা বৃত্তের স্পর্শক। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকা যায় দুটা। আর বিন্দুটা যদি বৃত্তের উপরে অবস্থিত হয়, এই জায়গায় মনে করো বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত বিন্দুতে দেখো তো স্পর্শক কয়টা আঁকানো যায়? স্পর্শক আঁকানো যায় মাত্র একটা। স্পর্শক আঁকানো যায় একটা, এটাও স্পর্শক। বাহিরের বিন্দু থেকে বৃত্ততে স্পর্শক আঁকা যায় দুইটা। বৃত্তের উপরে অবস্থিত বিন্দু থেকে বৃত্ততে স্পর্শক আঁকা যায় একটাই। আর বিন্দুটা যদি বৃত্তের ভিতরে অবস্থিত হয়, বৃত্তের অন্তস্থ বিন্দুতে বৃত্তে স্পর্শক আঁকানো যায় শূন্যটি। বৃত্ততে কোনো স্পর্শকে আঁকানো যাবে না। দেখো তুমি যেটাই আঁকাও না কেন সেটাই ছেদক হয়ে যাবে, স্পর্শ কখনই আঁকতে পারবা না। তাহলে এটা হলো প্রথম কথা আমি তোমাকে বলছি। প্রথম কথা একটু মনে রাখো। প্রথম কথা আমি তোমাকে বলছি, বৃত্তের বাহিরের অবস্থিত বিন্দু থেকে স্পর্শক আঁকানো যায় দুটা। বৃত্তের উপরে অবস্থিত বিন্দুতে স্পর্শক আঁকানো যায় একটা। বৃত্তের ভিতরে যদি কোনো একটা বিন্দু হয় সেখানে বৃত্তের কোনো স্পর্শক আঁকানো যায় না। এখন এই যে স্পর্শকগুলা যে আঁকছো, স্পর্শকগুলো যে বিন্দুতে বৃত্তকে স্পর্শ করছে, এই যে এই বিন্দুগুলোতে বৃত্তকে স্পর্শ করছে কিনা, যে বিন্দুগুলোতে বৃত্তকে স্পর্শ করছে এই বিন্দুগুলোকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট। পয়েন্ট অফ কন্ট্যাক্ট, বা বাংলায় এটাকে আমরা বলবো স্পর্শ বিন্দু। এই বিন্দুগুলো সহজ ভাষায় স্পর্শ বিন্দু। আগে আঁকায় না, কয়টা চিত্র আমি আগে আঁকাবো সেম ভাবে তুমি আগে দেখো তারপরে আঁকায় নি।
দেখো এদিকে দেখো, তাহলে এটা আমি তুলে দিচ্ছি, এত দরকার নাই। খেয়াল করো, তাহলে বৃত্তের উপরে আমরা এখানে দুটা স্পর্শক দেখতেছি আপাতত। এখন শোনো, এই যে স্পর্শ বিন্দু যেটা, ওই স্পর্শ বিন্দুর উপরে লম্ব যে রেখাটা, ওটাকে বলা হবে অভিলম্ব। স্পর্শ বিন্দুর উপরে লম্ব রেখা যেটা অলওয়েজ কেন্দ্র দিয়ে যাবে, এটাকে বলা হবে অভিলম্ব। কেমন একটু দেখো, এই যে স্পর্শ বিন্দু, এটার উপরে আমি একটা লম্ব রেখা আঁকতেছি, লম্ব রেখাটা অলওয়েজ কেন্দ্র দিয়ে যাবে, এটা একটা। আর এখানে আর একটা স্পর্শ বিন্দু আছে, এটার উপরে আমি একটা লম্ব আঁকতেছি, এই যে লম্ব রেখা কেন্দ্র দিয়ে গেছে, এই দুইটা রেখাকে বলা হবে অভিলম্ব। এখানে একটা কথা মনে রাখবা, অভিলম্ব সর্বদা কেন্দ্রগামী হবে, সর্বদা কেন্দ্রগামী হবে, অভিলম্ব সর্বদা কেন্দ্রগামী হবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখো, এখন একটু দেখো, যে বিন্দুতে স্পর্শ করছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেগুলা, এই যে এটা একটা স্পর্শ বিন্দু, এটা একটা স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুগুলা যদি যোগ করে দেওয়া যায়, এই স্পর্শ বিন্দু দুটা যদি যোগ করে দেই, তাহলে একটু খেয়াল করো তো ভাই, বৃত্তের একটা জ্যা পাইছো না তুমি? বৃত্তের একটা জ্যা পাও কিনা, এটাকে বলা হয় স্পর্শ জ্যা। নাম মনে রাখবা, এই জ্যাটার নাম হচ্ছে স্পর্শ জ্যা। ইংলিশে এটাকে বলা হয় কর্ড অফ কন্ট্যাক্ট, কর্ড অফ কন্ট্যাক্ট। তাহলে আমি আবারও একটু সামারি করি তোমাকে। বৃত্তের বহিস্থ থেকে বিন্দু থেকে বৃত্ততে স্পর্শক আঁকা যায় দুইটা, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক আঁকা যায় একটা, বৃত্তের ভিতরে কোনো একটা বিন্দু হলে বৃত্ততে কোনো স্পর্শক আঁকা যাবে না। যে বিন্দুগুলোতে স্পর্শক স্পর্শ করে ওটাকে বলবো আমরা স্পর্শ বিন্দু। ওই স্পর্শ বিন্দু থেকে যদি আমি একটা লম্ব রেখা আঁকি, ওটাকে বলবো আমরা অভিলম্ব। অভিলম্ব অলওয়েজ যাবে কেন্দ্র দিয়ে। আর স্পর্শ দুটা, যে কোনো দুটা স্পর্শ বিন্দু যদি যোগ করে দেওয়া যায়, তাহলে যে জ্যাটা পাওয়া যাবে ওটাকে বলা হবে স্পর্শ জ্যা। আবার একটু দেখো, আবার একটু দেখো, এইখানে এই যে বহিস্থ বিন্দু আছে আমার, এই যে আমার এখানে একটা বহিস্থ বিন্দু আছে, এখানে আমার একটা স্পর্শ বিন্দু আছে, এখানে আমার বৃত্তের কেন্দ্র আছে, এখানে আমার আর একটা স্পর্শ বিন্দু আছে। এই চারটা বিন্দুর মধ্যে এইটা 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 এইটা, এই বিন্দুগুলার মধ্যে যে কোনো তিনটা বিন্দু নিয়ে যদি বৃত্ত আঁকা যায়, সেই বৃত্তের সমীকরণটা তোমাকে বের করতে বলবে। দেখো তো বৃত্তটা এরকম হবে কিনা। দেখো তো এরকম হবে কিনা, এই যে এইরকম হবে কিনা। এটা হবে পরের বৃত্তটা, ওই বিন্দুগুলোকে নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি। এখন তোমাকে মাঝে মাঝে এই সবুজ কালারের যে বৃত্ত, এটার সমীকরণটা বের করতে বলবে। তাহলে একটু খেয়াল করো তো, এটা যদি বৃত্ত হয় তোমার, এটা বৃত্তটার কেন্দ্র হবে কিনা। এটা যদি কেন্দ্র হয়, আমি যদি বৃত্তটার ব্যাস আঁকি, দেখো তো বৃত্তটার ব্যাস এরকম হবে কিনা, বৃত্তটার ব্যাস এটা হবে কিনা। তাহলে এটাই যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্টটা, এই দুটা পয়েন্ট ব্যাসের প্রান্ত বিন্দু হবে কিনা। আমরা কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করতে পারি। তাইলে এটা একটু মনে রাখবা, যদি পরের যে বৃত্তটা আঁকছি ওই বৃত্তের সমীকরণ বের করতে দেয়, তাহলে আমরা ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণটা বের করব। ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণটা বের করব। আর একটা কথা, এখানকার একটু মনে রাখবা, এখানকার যে কোণ, এই যে এই কোণ যেটা, এই কোণ আর এই কোণ হিসাব করে দেখবা, এই দুটা কোণের পরিমাণ দুটা সমান হবে। এটা থিটা হলে এটাও থিটা হবে। মাঝে মাঝে আমাকে কোশ্চেন করবে, বা আমরা এরকম একটা কনসেপ্ট করবো যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটা স্পর্শক আঁকা যায়, ওই স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো, স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ এই যে পুরাটা কিনা, উপরেরটা যদি থিটা হয়, নিচেরটা হবে থিটা, তাহলে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 2 থিটা। তাহলে আমরা থিটা বের করব, থিটা বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণটা বের হবে। এখানে যা দেখতেছো এটা হচ্ছে পুরা চ্যাপ্টারের কমপ্লিট চিত্র, মানে এর মধ্যেই পুরা চ্যাপ্টার আছে তোমার। এখান থেকে আমরা
সেপারেট করে করে একটা একটা করে পড়ব। ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিট